চোখের বালি এক নাম, যার ভেতরে লুকিয়াছে প্রেম, বিশ্বাসঘাতকতা আর অব্যক্ত বেদনার গল্প। এটা শুধু এক নারীর কাহিনী নয়, এটা সেই সময়ের প্রতিচ্ছবি যখন সমাজের বাঁধন আর মানুষের মন চিরন্তন সংঘর্ষে লিপ্ত ছিল। বিনোদিনী বুদ্ধিমতী, সুন্দরী, তীক্ষ্ণ বুদ্ধির এক যুবতী, যার জীবন আকস্মিকভাবে জড়িয়ে গেল মহেন্দ্র ও আশজনীর দাম্পত্যের সঙ্গে, আর শুরু হল এক নীরব আগুনের খেলা। প্রেমের মিষ্টি আলো, ঈর্ষার অন্ধকার ছায়া, বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা প্রতিযোগিতা, সব মিলিয়ে এক রহস্যময় জাল বুনে যায়। এই গল্পে নেই সরল সাদাকালো রং, আছে শুধু ধূসর সত্য, যা হৃদয় দাগ কেটে যায়। প্রস্তুত হন রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি চোখের বালি শোনার জন্য, যেখানে প্রতিটি শব্দে আপনি ছুঁয়ে ফেলবেন ভালোবাসার উষ্ণতা আর বিচ্ছেদের শীতলতা। চলুন শুরু করি সেই যাত্রা, যা একবার শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আপনি ফিরতে চাইবেন না। বিনোদিনীর মাতা হরিমতী মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধন্না দিয়া পড়িল। দুইজনেই এক গ্রামের মেয়ে, বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন। রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন, বাবা মহিন, গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে। শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী, আবার মেমের কাছে পড়াশোনাও করিয়াছে। তোদের আজকালকার পছন্দের সঙ্গে মিলিবে। মহেন্দ্র কহিল, মা, আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরও ঢের আছে। রাজলক্ষ্মী, মহিন, ওই তোর দোষ, তোর কাছে বিয়ের কথাটি পারিবান জো নেই। মহেন্দ্র, মা, ও কথাটা বাদ দিয়াও সংসারে কথার অভাব হয় না, অতএব ওটা মারাত্মক দোষ নয়। মহেন্দ্র শৈশবেই পিতৃহীন, মা সম্পর্কে তার আচরণ সাধারণ লোকের মতো ছিল না। বয়স প্রায় 22 হয়েছে, MA পাশ করিয়া ডাক্তারি পড়িতে শুরু করিয়াছে, তবু মাকে নিয়ে তার প্রতিদিন মান অভিমান, আদর আবদারের অন্ত ছিল না। ক্যাঙারু শাবকের মতো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াও মাতার বহির্গর্ভের থলিটির মধ্যে আবৃত থাকাই তার অভ্যস্ততা হইয়া গিয়াছিল। মায়ের সাহায্য ব্যতীত তার আহার, বিহার, আরাম কিছুই সম্পন্ন হইবার যোগ্য ছিল না। এবার মা যখন বিনোদিনীর জন্য তাকে অত্যন্ত ধরিয়া পড়িলেন, তখন মহেন্দ্র বলিল, আচ্ছা, কন্যাটি একবার দেখিয়ে আসি। দেখিয়া আর কি হইবে, তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছি, ভালো মন্দ বিচার মিথ্যা। কথাটার মধ্যে একটু রাগের উত্তাপ ছিল, কিন্তু মা ভাবিলেন শুভদৃষ্টির সময় তার পছন্দের সঙ্গে যখন পুত্রের পছন্দের মিল হইবে, তখন মহেন্দ্রের কুড়িসুর কোমল হইয়া আসিবে। রাজলক্ষ্মী নিশ্চিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন। দিন যত নিকটে আসিতে লাগিল, মহেন্দ্রের মন ততই উৎকণ্ঠিত হইয়া উঠিল। অবশেষে 2-4 দিন আগে সে বলিল, না মা, আমি কিছুতেই পারিব না। বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা এবং মানবের কাছে সর্বপ্রকার প্রশ্রয় পাইয়াছে, এই জন্য তাহার ইচ্ছার বেগ উচ্ছৃঙ্খল। পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না। তাহাকে নিজের প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলেই বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ বিতৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল, এবং আসন্নকালে সে একেবারেই বিমুখ হইয়া বসিল। মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী। সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রের মাকে মা বলিত। মা তাহাকে স্টিমবোটের পশ্চাদে আবদ্ধ গাধাবোটের মতো মহেন্দ্রের একটি আবশ্যক ভারবহ আসবাবের স্বরূপ দেখিতেন ও সেই হিসাবে মমতাও করিতেন। রাজলক্ষ্মী বলিলেন, বাবা, এ কাজ তো তোমাকেই করিতে হয়, নহিলে গরিবের মেয়েটিকে। বিহারী জোর হাত করিয়া কহিল, মা, এইটা পারিব না। যে মিঠাই তোমার মহেন্দ্র ভাল লাগিল না বলিয়া রাখিয়া দেয়, সে মিঠাই তোমার অনুরোধে পড়িয়া আমি অনেক খেয়েছি, কিন্তু কন্যার বেলা সেটা সহিবে না। রাজলক্ষ্মী ভাবিলেন, বিহারী আবার বিয়ে করিবে? ও কেবল মহিনকে লইয়াই আছে, বউ আনিবার কথা মনেও স্থান দেয় না। মহেন্দ্র এক দুঃখময় নিঃশ্বাস ফেলিল। তার মনের মধ্যে যুদ্ধ চলছে, একদিকে মাতৃস্নেহের অদ্ভুত আঁচল, অন্যদিকে নিজের চাওয়ার অদম্য আকাঙ্ক্ষা। মহেন্দ্র কিছু না বলিয়া মাথা নিচু করিয়া বলিল, মা, তোমার মঙ্গল কামনায় আমি যেন নিজেকে হারিয়ে ফেলি না।
রাজলক্ষ্মী তার চোখে একটি কষ্টের ছায়া। তিনি বুঝতে পারছিলেন তার ছেলে যে সংকটের মধ্যে চলছে তা খুবই গভীর। তুমি বুঝতে পারছো মহেন্দ্র, আমি তোমার পক্ষে চিরকাল আছি, তবে তুমি যে পথ বেছে নিয়েছ তা কি সত্যি তোমার জন্য উপযুক্ত? মহেন্দ্র আরেকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তার চোখে অশ্রু ছিল না, তবে মনের মধ্যে এক গভীর বেদনা বাসা বাঁধছিল। মা, আমি জানি আমি যদি তোমার পথেই চলে যেতাম তাহলে অনেক সহজ হতো। রাজলক্ষ্মী তার পুত্রের মুখে অশ্রু না দেখে কিছুটা শান্ত হইয়া বলিল, তাহলে তুমি এখন কি করতে চাও মহেন্দ্র? মহেন্দ্র কিছুক্ষণ চুপ থাকিয়া বলিল, মা, আমি জানি আমি যদি কিছু না করি তবে ভবিষ্যৎ একদিন আমাকে বিচলিত করবে। রাজলক্ষ্মী এখনকার কষ্টে আরও গভীরভাবে জড়িয়ে পড়িলেন। তিনি জানতেন তার পুত্রের সংকট আরও বড় হতে চলেছে। তুমি যদি সত্যি মনে করো মহেন্দ্র, তোমার ভবিষ্যৎ এখনই তৈরি করা উচিত, তবে তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত বুঝে। মহেন্দ্র তার মায়ের চোখে যে উদ্বেগ দেখছিল তা অনুধাবন করতে পারছিল। মা, আমি জানি আমি যদি কিছু না করি তবে ভবিষ্যৎ আমাকে দুঃখিত করবে। রাজলক্ষ্মী তার ছেলের চেহারা দেখিয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। তার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি কিছু না বলতেন তবে তার পুত্র আরও বেশি দ্বিধায় পড়বে। তুমি যদি কিছু করার কথা ভাবো তবে আমি তোমাকে সবসময় আশীর্বাদ করি। মহেন্দ্র তার মায়ের কথা শুনে এক মুহূর্ত নীরব হয়ে দাঁড়াল। তারপর তার মনে এক পাথর সরানোর মতো অবস্থা হল। তিনি মাথা তুলে বলিল, তুমি জানো মা, যে পথ আমি নিয়েছি তাতে আমি একা চলতে পারব না। রাজলক্ষ্মী তার ছেলের মধ্যে এক নতুন শক্তি দেখলেন। তিনি কিছু বললেন না, তবে তার মুখের চাহনি তার বিশ্বাসের ইঙ্গিত দিল। তুমি যা সিদ্ধান্ত নেবে তাতে আমি তোমার পাশে থাকব। মহেন্দ্র তার মায়ের কথা শুনে আরও দৃঢ় মনোভাব নিয়ে বলিল, তাহলে আমি যা করতে চাই সেটা আমি করব। রাজলক্ষ্মী তার পুত্রকে চুপচাপ দেখিলেন। হৃদয়ে একটি অজানা শঙ্কা, এক অদৃশ্য ভয় ঘুরছিল। মহেন্দ্র এবার কেমন যেন এক নতুন বিশ্বাস নিয়ে ধীরে ধীরে বলিল, মা, আমি জানি তুমি যা বলছ আমি সত্যিই বুঝতে পারি, কিন্তু আমার মানসিকতার মধ্যে এক অদ্ভুত অস্থিরতা রয়েছে। রাজলক্ষ্মী এক দীর্ঘ শ্বাস নিয়ে বলিলেন, তাহলে তুমি এই অস্থিরতাকে কিভাবে শান্ত করতে চাও? মহেন্দ্র মুখে কিছু না বলিয়া চুপ করিয়া থাকিল। তার মনের মধ্যে যেন এক ধ্বংসাত্মক ঝড় বয়ে যাচ্ছিল। অবশেষে সে বলিল, মা, আমি জানি তুমি যা বলছ আমি সত্যি বুঝতে পারি। রাজলক্ষ্মী তার ছেলে মহেন্দ্রকে এক ধরনের বিশেষ দৃষ্টিতে দেখিলেন। তার চোখে এক গভীর সহানুভূতি ছিল, তার স্নেহ ছিল যেন সাগরের মতো। তুমি যদি মনে করো তুমি যা বলছ সেটা ঠিক, তবে তোমার জীবনেই একদিন অদ্ভুত প্রশ্ন উঠবে। মহেন্দ্র এক মুহূর্ত চুপ করিয়া থাকিল। তারপর সে একটু ধীরে ধীরে বলিল, মা, তুমি বলেছ আমি যদি কোনো ভুল করি তবে সেটা শুধু আমার সিদ্ধান্তেই আসবে। মহেন্দ্র এবার একটু থেমে মায়ের দিকে তাকাল। রাজলক্ষ্মী তার ছেলের চোখের গভীরতা বুঝতে পারছিলেন। তার মুখের মধ্যে একটা অদ্ভুত নিঃশ্বাস, যেন কিছু একটা পাল্টে যাচ্ছে। তুমি যদি জানো মা যে ভুল আমি করছি, তবে তুমি আমাকে শুধরে দিতে পারো। রাজলক্ষ্মী তার ছেলের কণ্ঠে অদ্ভুত এক আবেগ অনুভব করলেন। তুমি যদি নিজের জীবনকে যেভাবে ভাবো সেটা তোমার পথ, কিন্তু আমি চেয়েছি তুমি যেন কখনো আমার মতো ভুল না করো। তুমি যদি ঠিক পথে চলো তবে জীবনের অনেক কিছু সহজ হতে পারে। মহেন্দ্র কিছুটা দূরে তাকিয়ে মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি অনুভব করছিল। মা, আমি জানি তুমি যা বলছো তা সঠিক, তবে নিজের পথ অনুসরণ করাটা
কখনোই সহজ নয়। রাজলক্ষ্মী তার ছেলের কথাগুলো শুনে এক মুহূর্ত চুপ করিয়া থাকিলেন। তার চোখে ছিল অজানা এক শঙ্কা, যেন মহেন্দ্রকে তিনি হারিয়ে ফেলবেন। তুমি যদি আমাকে বিশ্বাস করো তবে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যা করতে চাও সেটা কখনোই ছেলে দিও না। মহেন্দ্র তার মায়ের কথা শুনে এক মুহূর্ত নীরব হয়ে দাঁড়াল। তারপর হঠাৎ মাথা তুলে বলিল, মা, তুমি জানো তুমি আমার জন্য সব কিছু। রাজলক্ষ্মী এবার হালকা এক হাসি দিলেন। তার হাসির মধ্যে মায়ের স্নেহের এক অজানা শক্তি। তুমি যত বড় হও, মা ততই তোমার পাশে থাকবে। মহেন্দ্র এবার কিছুটা ভেবে একটা শক্তি অনুভব করল তার অন্তরে। মা, আমি জানি তুমি যা বলছো তা সঠিক, তবে এই নতুন পথ কি ঠিক জানি না। রাজলক্ষ্মী এক দীর্ঘশ্বাস নিয়ে বলিলেন, তুমি যদি ভয় পাও তবে মনে রেখো, তোমার মায়ের ভালোবাসা কখনো শেষ হবে না। তুমি একা ন মহেন্দ্র, আমি তোমার সঙ্গে আছি। মহেন্দ্র তার মায়ের স্নেহ দেখে চোখ বন্ধ করল। কিছু সময় চুপ থাকিয়া এক গভীর ধ্বনি অনুভব করল তার মনের মধ্যে। তারপর বলিল, মা, তুমি আমার পথপ্রদর্শক, আমি তোমার কথায় যত্নে চলব। রাজলক্ষ্মী তার ছেলের এই দৃঢ়তা দেখে কিছুটা শান্ত হলেন। তিনি জানতেন মহেন্দ্র তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নিচ্ছে। তুমি যত বড় হও তোমার পথও তত কঠিন হয়, তবে মা সবসময় তোমার সাথে থাকবে। মহেন্দ্র এবার একটু বিশ্রাম নিল। মনের মধ্যে কিছুটা শান্তি পেয়েছিল, তবে তার নিজের যুদ্ধ একেবারে শেষ হয়নি। তিনি জানতেন যেখানেই তার পথ যাবে মা সবসময় তার পাশে থাকবে। রাজলক্ষ্মী তার ছেলে মহেন্দ্রকে এবার আরও গভীরভাবে বুঝতে পেরেছিলেন। তার প্রতি সন্তুষ্টি এবং সহানুভূতির ছায়া যেন মহেন্দ্রকে পথ দেখাবে। তুমি যা করবে সে পথেই আমি তোমার সাথে আছি। মহেন্দ্র মাথা তুলে বলিল, মা, তোমার ভালোবাসায় আমি শিখেছি কিভাবে জীবনের পথে চলতে হয়। রাজলক্ষ্মী শান্ত এক হাসি দিয়ে তার ছেলের হাতে আশীর্বাদ রাখলেন। মহেন্দ্র শেষবারের মতো তার মায়ের দিকে তাকিয়ে দৃঢ় মনে এক নতুন যাত্রা শুরু করল। এই নতুন পথ তাকে এক কঠিন পরিশ্রমের দিকে নিয়ে যাবে, কিন্তু তার মায়ের বিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যাবে। রাজলক্ষ্মী এক দৃষ্টি দিয়ে ছেলেকে দেখলেন। তিনি জানতেন মহেন্দ্র জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি মেনে নেবে এবং এক নতুন পৃথিবী শুরু করবে। মা সর্বদা তার পাশে থাকবে। এটা ছিল এক মা ও ছেলের অটুট সম্পর্ক। মহেন্দ্র তার মায়ের স্নেহের শক্তি পেয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করল। জীবনের পাথেও নিয়ে তার জীবনযাত্রা এক নতুন দিকে মোড় নিল। যে পথটি সে এখন নিতে চলেছে তা একরকম অজানা, কিন্তু এক একাকী পথযাত্রী যেই পথে হাঁটবে তার পাশে তার মায়ের অটুট আশীর্বাদ থাকবেই। রাজলক্ষ্মী মায়ের সেই অমূল্য জ্ঞানের মধ্যে কিছু নতুন উপলব্ধি লাভ করছিলেন। মহেন্দ্র একে একে সব কিছু পরিষ্কার হতে থাকল। তার মায়ের শুদ্ধ অভিপ্রায় এগিয়ে চলার শক্তি পাওয়া গেল। মা, তুমি ছাড়া আমি কিছুই নয়, তোমার ভালোবাসাই আমাকে সব কিছু দিয়েছে। রাজলক্ষ্মী তার ছেলের এই কথা শুনে এক গভীর শান্তি অনুভব করলেন। তিনি জানতেন মহেন্দ্র এখন তার পথে চলবে, এক বিশাল যাত্রা অপেক্ষা করছে। তুমি সব কিছু ভালোভাবে করো আর আমি তোমার পাশে আছি। মহেন্দ্র এক গভীর শ্বাস নিয়ে চিরকালের জন্য প্রস্তুত হয়ে উঠল। এবার তার জীবনের পথ চলা শুরু, যার সাথে ছিল তার মায়ের অটুট ভালোবাসা এবং শিক্ষাগুলি। রাজলক্ষ্মী এক মা হিসেবে তার ছেলের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দৃঢ়ভাবে পাশে ছিল। তার ভালোবাসা যে কখনোই শেষ হবে না তা মহেন্দ্র অনুভব করতে পারছিল। মহেন্দ্র এবার নিজেই তার দুনিয়ার রূপান্তর করার জন্য প্রস্তুত ছিল। এই যাত্রা শুরু হয়েছে এবং তবুও যেন সবকিছুই থেমে আছে। মহেন্দ্র দরজার কাছে দাঁড়িয়ে দৃষ্টি হারিয়ে দূরের দিগন্তে দেখছিল। তার সিদ্ধান্তের ভার যেন চেপে বসেছে তার ওপরে। তার মা রাজলক্ষ্মী নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিল। চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা, বলার মতো কিছুই ছিল না। আমি অনুভব করতে পাচ্ছি মহেন্দ্র, কিন্তু আমি চাই তুমি জানো যেই রাস্তাই তুমি নাও আমি সবসময় তোমার পাশে থাকব, তোমার সঙ্গে। মহেন্দ্র তার মায়ের দিকে তাকালো, তার দৃষ্টি নরম হয়ে গেল।
সে বুঝতে পারল তার মায়ের ভালোবাসার গভীরতা, কোনো কষ্টই যেন তাকে এক মুহূর্তের জন্য থামিয়ে রাখতে পারেনি। জানি মা, জানি, কিন্তু এই রাস্তায় আমি তোমার সাহায্য নিতে পারবো না। এটা আমার যুদ্ধ, আমার যাত্রা, এবং আমাকে নিজের পথ খুঁজে নিতে হবে। রাজলক্ষ্মীর হৃদয়টা কষ্টে ভরে গেল মহেন্দ্রর কথা শুনে। সে জানত মহেন্দ্র আর ছোট ছেলে নয় যে তাকে সবসময় দিকনির্দেশনা দরকার, কিন্তু আজকের কথায় তার কণ্ঠে এক অদ্ভুত অনিশ্চয়তা ছিল। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, তার কাঁধে হাত রেখে। তুমি তোমার পথ চলবে মহেন্দ্র, কিন্তু কখনো ভুলে যেও না তোমার মা সবসময় তোমার জন্য অপেক্ষা করছে। যেখানেই তুমি থাকো, আমি আছি সব সময়। মহেন্দ্র তার মায়ের দিকে তাকালো, তার কথাগুলি যেন গভীরভাবে তার মনের মধ্যে গেঁথে গেল। সে বুঝতে পারল সে আর সেই ছোট ছেলে নেই যে সবসময় তার মায়ের সাহায্য চেয়েছে, কিন্তু এবার সে নিজের পথে হাঁটতে চাইছিল। আমি তোমায় গর্বিত করব মা, আমি আমার পথ খুঁজে নেব, প্রতিশ্রুতি দিচ্ছি। রাজলক্ষ্মী কোমলভাবে হাসল, তার হাসির উষ্ণতা যেন তার চোখের উদ্বেগ ঢাকা পড়ে গেছে। সে জানত মহেন্দ্র আর সে ছোট ছেলে নয় যে তার কাছে সব কিছু শিখতে চায়। এখন যাও, আর তোমার হৃদয় কখনো ভুল পথে চালিত না হয় তা নিশ্চিত করো। মহেন্দ্র একবার তার মায়ের দিকে তাকিয়ে তার হৃদয় কৃতজ্ঞতা এবং ভয়ের মিশ্রণে ভরে গেল। সে জানত যাত্রার পথে আরও অনেক কঠিন পথ আসবে, কিন্তু তার মায়ের ভালোবাসা তাকে কখনো একলা ছেড়ে দেবে না। ধন্যবাদ মা, সব কিছুর জন্য। আর তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল, তার ভবিষ্যতের চাপ তার বুকের ওপরে অঙ্গীকার হিসেবে বসে রইল। বাইরে মহেন্দ্রর জন্য পৃথিবী অপেক্ষা করছিল। সে সবসময় জানত জীবন তাকে অনেক কিছু ত্যাগ করতে বলবে। যে পথ সে গ্রহণ করবে সেখানে অনেক বাধা আসবে, কিন্তু এখন তার মায়ের ভালোবাসা এবং সাহসিকতা তার হৃদয়ে ছিল, যেন সে প্রস্তুত। এটা আমার সময়, সে বলল। এটা আমার সুযোগ নিজেকে প্রমাণ করার। তার হৃদয় দৌড়াতে শুরু করল, কিন্তু ভয় আর কিছু ছিল না, শুধু সংকল্প। মহেন্দ্রর পাগুলো খালি রাস্তার ওপরে বাজছিল। শহর কোলাহলে ভরা ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত একাকিত্বের অনুভব হচ্ছিল। তার সামনে ভবিষ্যতের বোঝা ছিল, তবে মনে হচ্ছিল যেন এই বোঝা কিছুটা মুক্তি পেয়েছে। সে জানত তার সামনে যে পথে হাঁটতে হবে তা পরিষ্কার নয়, কিন্তু মা যে ভালোবাসা দিয়ে তাকে পৃষ্ঠপোষকতা করেছে তা ছিল তার শিক্ষা। সে বিশ্বাস করছিল এটা তার যুদ্ধ, সে প্রস্তুত। মহেন্দ্র এক মুহূর্তের জন্য থামল, গভীর শ্বাস নিয়ে। বাতাসটা ঠান্ডা ছিল, রাস্তা ফাঁকা, এবং কিছু সময়ের জন্য সে শান্তি অনুভব করল। যে শান্তি আসে যখন আপনি কোনো সিদ্ধান্ত নেন, যখন আপনি কোনো বড় কিছু করার প্রতিজ্ঞা করেন। এটা আমার সময়, সে হালকা কণ্ঠে বলল। এটা আমার সময় সবাইকে প্রমাণ করার যে আমি করতে পারি। তার হৃদয় দ্রুত চলে, কিন্তু কোনো ভয় ছিল না, শুধু সংকল্প। আর তাই মহেন্দ্র তার যাত্রা চালিয়ে গেল, এক এক করে পদক্ষেপে, এক এক করে তার ভবিষ্যতের দিকে। শহরের চারপাশে সব কিছু যেন মুছে যাচ্ছিল, তার মন একদম পরিষ্কার ছিল। তাকে আর শহরের কোলাহল শুনতে হচ্ছিল না, সে শুধু তার পথের দিকে নজর রেখেছিল। আর সে জানত তার মা সব সময় তার পাশে থাকবে। আমি আমার পথ খুঁজে নেব মা, সে ফিসফিস করে বলল। মহেন্দ্র ভেবেছিল তার মা তাকে যে শিক্ষা দিয়েছে সেই কথা মনে পড়ে। তার মা বলেছিল, তোমার হৃদয় সব সময় সঠিক পথ জানবে। সেই শব্দগুলি যতটা সাধারণ ছিল ততটাই গভীর ছিল। তিনি কখনো ভুল পথ ধরেননি। যখন হারিয়েছেন তার মা তাকে ফিরিয়ে এনেছেন। আমি তোমায় নিরাশ করব না মা, সে ধীরে ধীরে বলল, একবার আরও তার মায়ের কথা মনে রেখে। রাত নেমে এসেছে। মহেন্দ্র নিজেকে এক মোড়ে দাঁড়ানো দেখতে পেল। সামনে যে পথ ছিল তা অন্ধকার এবং অনিশ্চিত, কিন্তু সে জানত এটাই তার পরীক্ষা। এখানে সব কিছু, তার শেখা, তার ব্যথা, সব কিছু একসাথে এক দাগে পরিণত হবে। কিন্তু সে ভয় পায়নি, সে প্রস্তুত ছিল। এটা আমার যাত্রা, সে উচ্চারণ করল, তার কণ্ঠে দৃঢ়তা ছিল, এবং আমি সাহসের সঙ্গে তা পার করব। মহেন্দ্র আরেকটি পদক্ষেপ নিল, তার পথ আলোয় উদ্ভাসিত হয়ে উঠল, তার আশা এবং স্বপ্নের আলোতে।
ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং সে প্রস্তুত ছিল। আর যখন সে অজানা পথে হইতেছিল, সে জানত একটাই কথা, তার মায়ের ভালোবাসা সর্বদা তার পথ নির্দেশ করবে। সে আর একলা ছিল না। শেষ দিনের সূর্যাস্ত যেন লাল আগুনে রঙিন করে দিল আকাশের কিনারা। বিনোদিনী জানালার ধারে দাঁড়িয়ে হাত দুটি শক্ত করে আঁকড়ে রেখেছে জানালার কাঠ। তার চোখে নেই কান্না, নেই রাগ, শুধু এক গভীর শূন্যতা। বাড়ির ভেতর কোথাও নেই কোলাহল। একসময় যে অঙ্গন হাসি ঠাট্টায় ভরে থাকত, আজ সেখানে নেমেছে নিঃশব্দ শূন্যতা। মহেন্দ্র বাইরে পায়চারি করছে। পায়ের শব্দে বোঝা যায় তার ভেতরে চলছে প্রচণ্ড অস্থিরতা। হঠাৎ দরজার কাছে থেমে গেল সে। বিনোদিনীর দিকে তাকালো, কিন্তু বিনোদিনী চোখ তুলল না। তুমি চলে যাচ্ছ? মহেন্দ্রের কণ্ঠে দ্বিধা, অনুশোচনা আর চাপা ভালোবাসা। বিনোদিনী ধীরে মাথা তুলল। চোখে এক মুহূর্তের জন্যে ঝলসে উঠল বেদনার দীপ্তি। চলে যেতেই হবে মহেন্দ্রবাবু, এখানে আমার আর কোনো জায়গা নেই। কণ্ঠস্বরে নেই অভিযোগ, আছে নিঃশব্দ বিদায়ের সুর। মহেন্দ্র কেমন যেন চমকে গেল। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না বিনো? বিনো মৃদু হেসে বলল, ক্ষমা? তারপর চোখ নামিয়ে বলল, যে সম্পর্কের শেকড়ই কেটে গেছে তাকে কি আর জল দিয়ে বাঁচানো যায়? হঠাৎ আকাশে বাজ পড়ার মতো নীরবতা নেমে এলো ঘরে। দূরে কোথাও শঙ্খধ্বনি শোনা গেল, যেন শেষ বিদায়ের ঘণ্টা বাজছে। মহেন্দ্রের ঠোঁট কেঁপে উঠল, কিন্তু শব্দ বেরোল না। বিনোদিনী ধীরে ধীরে জানালা থেকে সরে এলো। তার পায়ের শব্দ মেঝের ধুলোয় চাপা পড়ে গেল। আমি আজই চলে যাচ্ছি, সে শান্তস্বরে বলল। যেখানে আমার নাম নেই সেখানে আমি থেকেও যেন নেই। বাইরে তখন গোধূলির আলো গাঢ় হচ্ছে। পাখিরা ফিরে যাচ্ছে বাসায়, আর বিনোদিনীর অন্তরে জমছে এক অদ্ভুত শান্তি, বিদায়ের শান্তি। মহেন্দ্র যেন কিছু বলতে চাইছিল, কিন্তু কথা গলায় আটকে রইল। বিনোদিনী শেষবারের মতো চারিদিকে তাকাল। এই বাড়ি, এই আঙিনা, এই উঠোন, প্রতিটি কোণে লুকিয়ে আছে তার হাসি, তার অশ্রু। কিন্তু আজ সবই অতীত। বিদায় মহেন্দ্রবাবু, সে ধীরে বলল। দরজার বাইরে পা বাড়াল এবং সন্ধ্যার আধারে মিলিয়ে গেল তার ছায়া। মহেন্দ্র দরজায় দাঁড়িয়ে রইল, চোখের সামনে শুধু শূন্য রাস্তা আর দূরের আলো। ভেতরে হঠাৎ যেন সব ভেঙে পড়ল। বিনোদিনী নেই, আর থাকবে না কখনো। বাইরে তখন বাতাসে অদ্ভুত এক সোদা গন্ধ, যেন দূরে কোথাও বৃষ্টি হয়েছে। কিন্তু এই বাড়ির ভিতর সবকিছু শুষ্ক, শুধু হৃদয়ের গভীরে জমে আছে অনুচ্চারিত কথারা। বিনোদিনী একবার পিছন ফিরে তাকাল। মহেন্দ্র দাঁড়িয়ে আছে দরজায়, চোখে বিস্ময়, বেদনা আর অনুতাপ। কিন্তু সে কিছু বলল না। এই নীরবতাই ছিল তার শেষ উত্তর। বারান্দা পেরিয়ে সে পা রাখল উঠোনে। গোধূলির শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই আলোয় তার ছায়া যেন আরও লম্বা, আরও একা। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল তার পায়ের তলার মাটি ভেঙে যাচ্ছে। উঠোনের কোণে রাখা পুরনো তুলসী গাছের কাছে গিয়ে বিনোদিনী থামল এক মুহূর্তের জন্য। এই গাছের তলায় কত ভোরের প্রার্থনা, কত বিকেলের গল্প জমে আছে। আজ সবই স্মৃতি। হঠাৎ দূরে ঘরের ভিতর থেকে মহেন্দ্রর ভাঙা গলায় ডাক ভেসে এলো, বিনো! কিন্তু বিনোদিনী থামল না। সেই ডাক যেন তার কানে পৌঁছেও হৃদয়ে প্রবেশ করার আগেই হারিয়ে গেল। বাইরে গেটের কাছে দাঁড়িয়েছিল এক গাড়ি। গাড়োয়ান মাথা নিচু করে নীরবে অপেক্ষা করছে। বিনোদিনী ধীরে ধীরে এগিয়ে গেল, হাতে ছোট্ট ব্যাগ। এত জীবনের স্মৃতি, অথচ কত অল্প বোঝা।
গাড়িতে ওঠার আগে একবার আকাশের দিকে তাকালো সে। তারার ঝিলিক, অদ্ভুত এক শান্তি, আর ভিতরে এক অসীম শূন্যতা, যেন আকাশও তার এই বিদায়ের সাক্ষী। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করল। চাকার শব্দ, ঘোড়ার খুরের তাল, সব মিলিয়ে এক অদ্ভুত সুর। বিনোদিনী চুপচাপ বসে রইল, জানালা দিয়ে তাকিয়ে রইল অন্ধকারে মিলিয়ে যাওয়া পথের দিকে। মহেন্দ্র বাড়ির ভিতর ফিরে এলো। ঘরে শূন্যতা, দেয়ালে প্রতিধ্বনি, কোথাও বিনোদিনীর গন্ধ, কোথাও তার ছোঁয়া নেই। সে হাত দিয়ে চেয়ারের পিঠ ছুঁয়ে দেখল যেন সেখানেও এখনও তার উষ্ণতা আছে কিনা, কিন্তু কিছুই নেই, শুধু শূন্যতা আর মনে এক গর্জন। সে চলে গেল। বাইরে আকাশে তখন চাঁদ উঠেছে, আলো এসে পড়েছে ফাঁকা বারান্দায়। সেই আলোয় মহেন্দ্রর ছায়া আরও নিঃসঙ্গ। কোথাও থেকে ভেসে আসছে এক সুর, বিদায়ের সুর। আর দূরে গাড়ি তখন শহরের রাস্তা ছেড়ে অজানা পথে পা বাড়াচ্ছে। বিনোদিনীর জীবনও ঠিক তেমনি অজানার দিকেই এগিয়ে যাচ্ছে। তার চোখে জল নেই, কিন্তু মনে এক গভীর বেদনা, যা কখনো শুকাবে না। এই বিদায়ই হবে তার নতুন জন্ম। রাত তখন আরও গভীর হয়েছে। শহরের আলো দূরে মিলিয়ে গেছে। চারপাশে শুধু গাড়ির চাকার মৃদু শব্দ আর ঘোড়ার পায়ের তাল। বিনোদিনী জানালার বাইরে তাকিয়ে রইল। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখে এক অদ্ভুত স্থিরতা, যেন এই রাত তার জীবনের সব প্রশ্নের উত্তর। গাড়ি থামল এক ছোট্ট নদীর ঘাটে। নদীর জলে চাঁদের আলো পড়ে এক রূপকথার মতো দৃশ্য তৈরি করেছে। গাড়োয়ান ধীরে ধীরে নেমে এলো, গেট খুলে দিল। বিনোদিনী গাড়ি থেকে নামল। বাতাসে নদীর গন্ধ, কেমন যেন মুক্তির স্বাদ মিশে আছে তাতে। সে গভীর নিঃশ্বাস নিল। আপনি এখানে নামবেন তো বাবু? গাড়োয়ান ধীরে জিজ্ঞেস করল। বিনোদিনী মাথা নাড়ল, আর কিছু বলল না। নদীর ধারে গিয়ে দাঁড়াল সে। জল কুলুকুলু শব্দ করছে, যেন তার মন কেউ শান্ত করছে। আকাশে মেঘ ভেসে যাচ্ছে, চাঁদের আলো লুকোচুরি খেলছে। হঠাৎ মনে পড়ল, এই নদীর ধারে সে একদিন ছোটবেলায় এসেছিল মায়ের হাত ধরে। তখন সবকিছু কত সহজ ছিল, কত নির্ভার। আজ সেই মাটিতেই দাঁড়িয়ে সে বুঝল, জীবনের সব কিছুই বদলে যায়। শুধু বদলায় না স্মৃতি আর অন্তরের কিছু ক্ষত। নদীর জলে হাত ছুঁয়ে দিল সে। ঠান্ডা জল যেন ভিতরের আগুন নিভাতে চাইছে, কিন্তু কিছু ক্ষত এমন হয় যা জলও ধুয়ে মুছে দিতে পারে না। এই সময় পেছন থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। বিনোদিনী! সে চমকে পিছন ফিরল। মহেন্দ্র! সে কবে এখানে এলো? কিভাবে জানল? চোখে একসাথে বিস্ময় আর বেদনা জমল। মহেন্দ্র ধীরে ধীরে এগিয়ে এলো, মুখে ক্লান্তি কিন্তু চোখে দৃঢ়তা। তুমি না বলে গেলে কেন? কণ্ঠে আক্ষেপ, ভাঙা সুর। বিনোদিনী কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, সব কথা বলা যায় না মহেন্দ্র। কিছু কথা নীরবতায় শেষ হয়। তারা কিছুক্ষণ একে অপরের দিকে চেয়ে রইল। বাতাসে নদীর গন্ধ, চাঁদের আলো আর এক অনুচ্চারিত বিদায়। অবশেষে বিনোদিনী ধীরে ধীরে হাঁটতে শুরু করল নদীর বিপরীত দিকে। মহেন্দ্র দাঁড়িয়ে রইল, কিছু বলল না। ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল তার ছায়া। নদীর কুয়াশায় হারিয়ে গেল বিনোদিনী। এই ছিল তাদের শেষ দেখা। রাত তখন আরও গভীর হয়েছে। শহরের আলো দূরে মিলিয়ে গেছে। চারপাশে শুধু গাড়ির চাকার মৃদু শব্দ আর ঘোড়ার পায়ের তাল। বিনোদিনী জানালার বাইরে তাকিয়ে রইল। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখে এক অদ্ভুত স্থিরতা, যেন এই রাত তার জীবনের সব প্রশ্নের উত্তর। গাড়ি থামল এক ছোট্ট নদীর ঘাটে। নদীর জলে চাঁদের আলো পড়ে এক রূপকথার মতো দৃশ্য তৈরি করেছে। গাড়োয়ান ধীরে ধীরে নেমে এলো, গেট খুলে দিল। বিনোদিনী গাড়ি থেকে নামল। বাতাসে নদীর গন্ধ, কেমন যেন মুক্তির স্বাদ মিশে আছে তাতে। সে গভীর নিঃশ্বাস নিল। আপনি এখানে নামবেন তো বাবু? গাড়োয়ান ধীরে জিজ্ঞেস করল। বিনোদিনী মাথা নাড়ল, আর কিছু বলল না। নদীর ধারে গিয়ে দাঁড়াল সে।
জল কুলুকুলু শব্দ করছে, যেন তার মন কেউ শান্ত করছে। আকাশে মেঘ ভেসে যাচ্ছে, চাঁদের আলো লুকোচুরি খেলছে। হঠাৎ মনে পড়ল, এই নদীর ধারে সে একদিন ছোটবেলায় এসেছিল মায়ের হাত ধরে। তখন সবকিছু কত সহজ ছিল, কত নির্ভার। আজ সেই মাটিতেই দাঁড়িয়ে সে বুঝল, জীবনের সব কিছুই বদলে যায়। শুধু বদলায় না স্মৃতি আর অন্তরের কিছু ক্ষত। নদীর জলে হাত ছুঁয়ে দিল সে। ঠান্ডা জল যেন ভিতরের আগুন নিভাতে চাইছে, কিন্তু কিছু ক্ষত এমন হয় যা জলও ধুয়ে মুছে দিতে পারে না। এই সময় পেছন থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। বিনোদিনী! সে চমকে পিছন ফিরল। মহেন্দ্র! সে কবে এখানে এলো, কিভাবে জানল? চোখে একসাথে বিস্ময় আর বেদনা জমল। মহেন্দ্র ধীরে ধীরে এগিয়ে এলো, মুখে ক্লান্তি কিন্তু চোখে দৃঢ়তা। তুমি না বলে গেলে কেন? কণ্ঠে আক্ষেপ, ভাঙা সুর। বিনোদিনী কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, সব কথা বলা যায় না মহেন্দ্র, কিছু কথা নীরবতায় শেষ হয়। তারা কিছুক্ষণ একে অপরের দিকে চেয়ে রইল। বাতাসে নদীর গন্ধ, চাঁদের আলো আর এক অনুচ্চারিত বিদায়। অবশেষে বিনোদিনী ধীরে ধীরে হাঁটতে শুরু করল নদীর বিপরীত দিকে। মহেন্দ্র দাঁড়িয়ে রইল, কিছু বলল না। ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল তার ছায়া, নদীর কুয়াশায় হারিয়ে গেল বিনোদিনী। এই ছিল তাদের শেষ দেখা। এভাবেই শেষ হল বিনোদিনী, মহেন্দ্র আর আয়োজনীর গল্প। একটি গল্প যেখানে ভালোবাসা ছিল গভীর, কিন্তু পূর্ণতা পায়নি কখনো। প্রেম এখানে ছিল যেমন মধুর, তেমনি ছিল বেদনাময়। বিশ্বাস ছিল, কিন্তু তাতে জড়িয়েছিল অবিশ্বাসের সূক্ষ্ম সুতোগুলো। বিনোদিনীর বিদায় ছিল নীরব, কিন্তু সেই নীরবতায় ছিল হাজারো অব্যক্ত কথা। মহেন্দ্রের চোখে ছিল অনুশোচনার ছায়া, আয়োজনের হৃদয়ে ছিল মুক্তির নিঃশ্বাস, আর শ্রোতার মনে রয়ে গেল এক দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর সৃষ্টি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব প্রশ্নের উত্তর কখনো শব্দে মেলে না, কখনো মেলে শুধু নীরবতায়। আপনি শুনছিলেন চোখের বালি, এক ভালোবাসা, বিচ্ছেদ আর আত্মসমর্পণের গল্প। এবার বিদায়, কিন্তু মনে রাখবেন, কিছু গল্প শেষ হয় না, তারা থেকে যায় আমাদের হৃদয়ের ভিতর আজীবন।